সব জল্পনার অবসান ঘটিয়ে ব্যাংককে ইউনুস মোদি দ্বিপাক্ষিক বৈঠক ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে জানালো প্রেস উইং। স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচনী সরকারের মূল এজেন্ডা বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনুসের প্রতিশ্রুতি। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্মত মিয়ানমার। ইউনুস মোদির বৈঠক দুই দেশের জন্য কল্যাণ বয়ে আনবে মন্তব্য মির্জা ফখরুলের। তিক্ততা কমাতে আন্তরিক হতে হবে দুই সরকার প্রধানকেই। এ ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে দুই দেশের মানুষকে উপকার করবে। রাজশাহীর বাগমারায় ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্তকে পিটিয়ে হত্যা। 3 জেলায় কার্টনবন্দি মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত হয়নি কোনোটিরই। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বহুল প্রতীক্ষিত এই বৈঠকে আলোচনা হয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা থেকে শুরু করে সীমান্ত হত্যা ও পানি বন্টন চুক্তি নিয়ে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বৈঠকটি খুবই ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। থাইল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ হোসেন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। থাইল্যান্ডের ব্যাংককে শাংগ্রিলা হোটেলে বিমস্টেক শীর্ষ সম্মেলনের শেষে সাইডলাইনে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত এই বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই মোদীর সাথে বৈঠক নিয়ে চেষ্টার অন্ত ছিল না। আদৌ বৈঠক হবে কিনা তা নিয়েও শঙ্কা ছিল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যত ইস্যু ছিল তা নিয়েও আলোচনা হয়েছে। কথা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারেও। পতিত স্বৈরাচারের উস্কানিমূলক সব বক্তব্য যে ভারত থেকে বসিয়ে দেওয়া হচ্ছে, কথা হয়েছে তা নিয়েও। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী যোগ দিলেও তাদের দেখা হয়নি। ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণের প্রায় 8 মাস হলেও দুই নেতা মুখোমুখি হননি। তবে ক্ষমতা গ্রহণের পর ইউনুসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। গত 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও মোদি শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনুসকে চিঠি পাঠান। প্রেস সচিব বলেন, দুই নেতার বৈঠকে তিস্তা ও সংশ্লিষ্ট পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। বৈঠকটি খুব ফলপ্রসূ ও গঠনমূলক বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। এদিকে ইউনুস মোদি বৈঠক প্রসঙ্গে ভারতীয় সাংবাদিকদের ব্রিফ করেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সীমান্ত সুরক্ষায় অনুপ্রবেশ বন্ধে আইনের কঠোর প্রয়োগের আশ্বাস দেন তিনি। On the border, strict enforcement of the law and the prevention of illegal border crossings, especially at night, is necessary for maintaining border security and stability. There are a number of bilateral mechanisms between the two countries, and these mechanisms could meet as appropriate to review and take forward our ties. দু দেশের সম্পর্ক উন্নয়নে এই বৈঠক অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা তার। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 8 মাসের মাথায় প্রথম বৈঠকে বসলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী। এর ফলে হয়তো দুই দেশের সম্পর্কের যে সম্পূর্ণ বরফ সেটি পুরোপুরি গলবে না, কিন্তু এই দুই নেতার বিমস্টেকের মতো আয়োজনের সাইডলাইনে এমন বৈঠক আগামীতে যে কোনো ধরনের টানাপোড়েনের সমাধানে কর্মকর্তাদেরকে আসলে নতুন এক ধরনের কৌশল দিবে, সেটি এখন আশা করতেই পারে সব পক্ষ।
তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ব্যাংকক, থাইল্যান্ড। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনাকে দক্ষিণ পূর্বে আরও ছড়িয়ে দেওয়া সম্ভব, সেজন্য বিমস্টেকের সদস্যদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে বিমস্টেক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনে সরকারের মূল লক্ষ্য। পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ব্যাংকক ভিশন 2030-এর ঘোষণা দেন। থাইল্যান্ড থেকে আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। বিমস্টেক সম্মেলনের সমাপনী দিনে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের। এদিন সকাল থেকে তিনি বেশ কয়েকটি অফিসিয়াল সেশনে অংশ নেন। পরে সম্মেলনের শেষ দিনের বক্তব্যে ডক্টর ইউনূস দক্ষিণ এশিয়ার সম্ভাবনার দিকটি তুলে ধরেন। বলেন, সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি একাধিক ভূমি বেষ্টিত দেশ ও ভারতের 7 সিস্টার্সের সাথে যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধিতে সাহায্য করবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হল দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন। রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বিমস্টেককে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। তার মতে, এই সংকটের সমাধান না হলে পুরো অঞ্চলে হুমকি বাড়বে। এর আগে বিমস্টেক সম্মেলনে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আলোচনা হয়। শুধু অর্থনীতি না, রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবেও সংস্থাটিকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা। পরে ব্রিফিংয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ব্যাংকক ভিশন 2030-এর ঘোষণা দেন। The 6th BIMSTEC Summit Declaration, which reaffirms our commitment towards BIMSTEC and the BIMSTEC Bangkok Vision 2030. সম্মেলন শেষে বাংলাদেশকে বিমস্টেকের নতুন চেয়ারম্যান মনোনয়ন দেওয়া হয়। তার মানে 2 বছর পর বিমস্টেকের 7ম সম্মেলন আয়োজন হবে রাজধানী ঢাকায়। Handing over of BIMSTEC chairmanship and agenda item 12, remarks by the chief advisor of the government of the People's Republic of Bangladesh. I accept this responsibility knowing fully well that the leaders of the BIMSTEC nations repose their full confidence on Bangladesh. বিমস্টেকে আয়োজন এবার যে কোনো সময় তুলনায় সফল বলা হচ্ছে এবং এই আয়োজনের সফলতাকে পুঁজি করে অন্যান্য যেসব আঞ্চলিক এবং উপ আঞ্চলিক জোটগুলো রয়েছে সেখান থেকে তারাও যদি শিক্ষা নেয় এবং বিমস্টেকের মতো একটি সংগঠনকে যদি আগামীতে 28 বছরে যেটি সম্ভব হয়নি সেটি যদি আগামীতে আরেকটু কার্যকর অর্থনৈতিক এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এটিকে ব্যবহার করার নিশ্চয়তা তৈরি করা যায়, তাহলেই আসলে এই আয়োজন সফল বলে ধরে নেওয়া যাবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ব্যাংকক, থাইল্যান্ড। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার, নিশ্চিত করেছে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান সিউ। বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার একটি তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারের প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে শনাক্ত করেছে দেশটি। আরও 70,000 রোহিঙ্গার চূড়ান্ত যাচাই এখনও বাকি, যাদের ছবি ও নাম পর্যালোচনায় অপেক্ষা রয়েছে বলে জানান তারা। এই তথ্য শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান সিউ জানিয়েছেন। মিয়ানমারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাকি 5,50,000 রোহিঙ্গার যাচাই দ্রুততার সাথে সম্পন্ন করা হবে। বৈঠকে ডক্টর খলিলুর রহমান মিয়ানমারের ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা জানান এবং জানান যে বাংলাদেশ বিপর্যস্ত জনগণের জন্য অতিরিক্ত মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত। Myanmar government has confirmed that these 180,000 people are now fit to return to Myanmar. For the remaining numbers of the original list that we prepared, we'll continue to and expedite the verification process. As a neighbor, we cannot divide each other. That's why we are trying to find a way how we can work together. We like to meet again and again so to verify for our verification process when we can possible to bring back these people. এদিকে রোহিঙ্গাদের নিরাপদ এবং টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে নেইপিদোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। স্থানীয় সময় বৃহস্পতিবার দেয়া বিবৃতিতে গুতেরেস বলেন, মিয়ানমারের নৃশংস সংঘাতের অবসানের কোনো বিকল্প নেই। মিয়ানমারের নৃশংস সংঘাতের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ারও সময় এসেছে। এই সংকট সমাধানে অবশ্যই বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তনের পথকে নিশ্চিত করতে হবে। গেল মাসে আমি বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে সফর করেছি। অবশ্যই মিয়ানমার জুড়ে সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে হবে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও সফর সঙ্গীদের বহনকারী বিমান শুক্রবার রাত 10:05 দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় রাত 8:45 থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ত্যাগ করেন তিনি। 2 দিনের সফরে পার্শ্ববর্তী দেশগুলোর সরকার প্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা। থাইল্যান্ডে ইউনূস মোদি বৈঠক ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। 2 প্রতিবেশী দেশের সরকার প্রধানের এই বৈঠক তিক্ততা কমাতে সহায়তা করবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনার যে সূচনা হলো তা আরও এগিয়ে নেওয়ার কথা বলেন বিএনপি মহাসচিব। শুক্রবার রাতে দলের এক শুভেচ্ছা বিনিময়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব। প্রশ্ন ছিল বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক প্রসঙ্গে। ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেবের বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায় অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এ বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্কের যে টানাপোড়েন তা কিছুটা নিরসন হতে পারে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। আমি যতদূর দেখেছি তাতে করে আমার মনে হয়েছে যে এ ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে দুই দেশের মানুষকেই এটা উপকার করবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ইউনূস মোদির প্রথম দ্বিপক্ষীয় বৈঠককে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে বিএনপি। ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া এবং এদেশে পাঠিয়ে দেওয়া, তাকে ফেরত দেওয়া না পাঠিয়ে দেওয়া। ফ্যাসিস্টের বিচার হওয়া খুব জরুরি। এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য এটা খুব জরুরি যে কোনো ফ্যাসিস্ট কখনো বিনা বিচারে যেতে পারে না। রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন সহ নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা আব্বাস। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠককে ইতিবাচক দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভূ রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ মনে করেন, চীন সফরের পর মোদীর সঙ্গে বৈঠকের মাধ্যমে বার্তা দেওয়া হলো যে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি চায়। বহির্বিশ্বের জন্য এই বার্তাটিও খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। আরেকজন বিশ্লেষক শাহাব এনাম খান বলেন, ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গতি প্রকৃতি এই বৈঠকের মাধ্যমে নির্ধারিত হবে। শাকিল হাসানের রিপোর্ট। বাংলাদেশে 5 আগস্টের সরকার পতনের পর থেকেই ভারতের সঙ্গে বেশ শীতল সম্পর্ক। বিমস্টেকে ইউনূস মোদির দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে জল্পনা কল্পনা চলছিল কয়েকদিন ধরেই। অবশেষে তা সম্পন্ন হলো উষ্ণ পরিবেশে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভারতের দিকে হেলে পড়ে থাকবো না, গত 15 বছর যেটা হয়েছে, কিন্তু তাদের সঙ্গে একটা সুস্থ, স্বাভাবিক এবং প্রয়োজনীয় সম্পর্ক আমাদের লাগবে, যেটা উইন উইন। তারাও জিতবে, আমরাও জিতবো। ইউনূস সাহেব চীন গিয়েছেন, পরের সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন। এতে একটা বার্তা দেওয়া হলো যে বাংলাদেশ একটা ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি চায়, পররাষ্ট্রনীতি চায়। এই বার্তাটাও বহির্বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গতি প্রকৃতিও এখান থেকেই নিরূপিত হবে। সুতরাং সেই দিক থেকে দেখলেও এটা গুরুত্বপূর্ণ। এছাড়া দুই দেশের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও একটু আলোচনা হয়েছে। ভারত দেখতে চাচ্ছে একটা ইনক্লুসিভ ইলেকশন, পক্ষান্তরে বাংলাদেশের দিক থেকে পার্টিসিপেটরি কথা বলা হয়েছে। দুজন বিশ্লেষকই মনে করেন, বিমস্টেকের এবারের সম্মেলনে বাংলাদেশ গুরুত্ব পেয়েছে, আর আগামী সভাপতি পদে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ায় গুরুত্ব আরো বাড়বে বলে মনে করেন তারা। চেয়ারম্যানশিপটার মাধ্যমে বাংলাদেশের যে ইন্টারেস্টগুলি আছে, সেটা আঞ্চলিক ইন্টারেস্ট হোক, বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল ইন্টারেস্ট হোক, এগুলিকে বাস্তবায়ন করা। তবে এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে বিমস্টেক অনেক ক্ষেত্রেই
সক্ষমতার অভাব এক্সপোজ করে, এটার মূল কারণটাই হলো যে বড় রাষ্ট্রগুলি অনেক ক্ষেত্রেই আগ্রহী হন না। বাংলাদেশের এই অঞ্চলে গুরুত্বটা বেড়েছে, সেটা মিয়ানমার সংকটের কারণেই বেড়েছে। ফলে বাংলাদেশের এখন আমি বলবো, আমার ব্যক্তিগত মত হলো জোর দেওয়া উচিত এই মুহূর্তে, যেহেতু ভারতের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, সার্ককে কিভাবে, সাউথ এশিয়ান যে জোট আমাদের, সেইটাকে কিভাবে আবার পুনরুজ্জীবিত করা যায়। দুই বিশ্লেষকই মনে করেন আবেগের জায়গা থেকে এই বৈঠকের মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্ক বাস্তবে এলো। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। 8 মাসেও দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশকে কিছুই জানায়নি ভারত। দিল্লির বাংলাদেশ দূতাবাস অনানুষ্ঠানিক আলোচনায়ও এই বিষয়ে কিছু জানাতে পারেনি। তবে রাষ্ট্রীয় অতিথি হিসেবে কড়া নিরাপত্তার মধ্যে দেশটিতে শেখ হাসিনা থাকছেন বলে জানিয়েছে দূতাবাস। ভারতীয় বিশ্লেষকদের ধারণা, ঢাকা চাইলেও শেখ হাসিনাকে খুব সহজে ফেরত দেবে না দিল্লি। 5 আগস্ট 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই গণভবন ছেড়ে ভারত চলে যান সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে প্রতিবেশী দেশটিতেই তার অবস্থান। শপথ গ্রহণ করতেছি যে 14 অক্টোবর প্রজ্ঞাপন জারি করে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, নিয়োগ দেওয়া হয় বিচারপতি। এর মধ্য দিয়ে শুরু হয় শেখ হাসিনার বিচার কাজ। বিচার প্রক্রিয়া শুরুর পর ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য তার আগেই ঢাকা সফর করে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তখনও দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ জানায় বাংলাদেশ। 3 মাস পেরিয়ে গেলেও ঢাকার সেই চিঠির জবাবই দেয়নি দিল্লি। আমাকে গাড়িতে একজন বলেছিল যে একটা পার্টিকুলার জায়গা দেখে নদী পার্কের আশেপাশে, যেখানে তোমাদের ফর্মার প্রাইম মিনিস্টার আছে। বাট এখন ওনাদের সাথে অফিসিয়ালি কথা বললে তারা এই বিষয়ে একেবারে মুখ খুলে কিছু বলছে না। ইভেন আনঅফিসিয়ালিও ধরেন যদি জিজ্ঞেস করি যে এই ব্যাপারে আপনাদের মনোভাব কি বা আপনাদের গভর্নমেন্টের মনোভাব কি, সে ব্যাপারে পুরোপুরিভাবে খোলাসা করে কিছু বলছে না। ইউনানিমাসলি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে তাদের হয়তো রিলাক্টেন্স আছে, কিন্তু তার কি স্ট্যাটাসে এখানে রাখা হচ্ছে সেই নিয়ে তারাও এক ধরনের কোশ্চেন করে বিব্রত করছে যে ওনাকে এখানে যথেষ্ট হাই সিকিউরিটিতে রাখা হয়েছে, ওই যে ওদের বলে জেড ক্যাটাগরি। 17 অক্টোবর নিয়মিত ব্রিফিংয়ে দিল্লি জানায় রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতেই থাকবেন শেখ হাসিনা। She had come here at a short notice for safety reasons and she continues to be. প্রশ্ন হলো, কোন স্ট্যাটাসে ভারতের কোথায় থাকছেন আওয়ামী লীগ প্রধান? আমরাও ঠিক জানি না এক্স্যাক্টলি। আমরা শুনেছি পাসপোর্ট ছাড়া এসছেন, পাসপোর্ট নিয়ে এসছেন, মানে এইসব পাসপোর্ট রিভোক হয়েছে, এই টাইপের নানা আলোচনা হয়েছে চারিদিকে। গভর্নমেন্ট থেকে কিছু আমরা শুনতে পারিনি, সো সত্যি জানি না। বাংলাদেশ যদি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ওরকম কোন ইন্টারন্যাশনাল ট্রিবিউনালের কাছে যায়, তখন সিচুয়েশনটা কি দাঁড়াবে। কিন্তু এখন অবধি আমার যতদূর ধারণা বা আমি মনে করি, আমার মনে হয় না এক্সট্রাডিশন চেয়েছে বলেই সেটা আমরা ওরকম ভাবে রিকোয়েস্টটা মেনে নেবো আর ওনাকে এক্সট্রাডিট করবো, আমার সেটা মনে হয়। তাই ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানাক বা না জানাক, আপাতত দিল্লিতেই থাকছেন শেখ হাসিনা। তিনি কবে নাগাদ দেশে ফিরতে পারবেন কিংবা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালত কিংবা সরকার আদৌ তাকে দেশে ফেরাতে পারবেন কিনা তা নিয়েও নানা সংশয় আছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এবং থাইল্যান্ডের ন্যাশনাল অ্যান্টি করাপশন কমিশন দুর্নীতি প্রতিরোধ এবং মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সমঝোতা স্মারক সই করেছে। শুক্রবার দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এবং এনএসিসি প্রেসিডেন্ট সুচার্জ ট্রাকুল কাসেমসুখ নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারক উভয় দেশকে দুর্নীতির বিরুদ্ধে আরও কার্যকরভাবে লড়াই করতে সহায়তা করবে। 8 মাসেও দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশকে কিছুই জানায়নি ভারত। দিল্লির বাংলাদেশ দূতাবাসও অনানুষ্ঠানিক আলোচনায়ও এই বিষয়ে কিছু জানতে পারেনি। তবে রাষ্ট্রীয় অতিথি হিসেবে কড়া নিরাপত্তার মধ্যে দেশটিতে শেখ হাসিনা থাকছেন বলে জানিয়েছে দূতাবাস। ভারতীয় বিশ্লেষকদের ধারণা, ঢাকা চাইলেও শেখ হাসিনাকে খুব সহজে ফেরত দেবে না দিল্লি।
দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। শুক্রবার রাতে রংপুর চেম্বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এনসিপিতে আওয়ামী লীগের কেউ যুক্ত হওয়ার চেষ্টা করলে তাদের পুলিশে সোপর্দ করা হবে। প্রধান উপদেষ্টার সাথে নরেন্দ্র মোদীর বৈঠকে শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের ফিরিয়ে আনা, পানি চুক্তি সহ যেসব আলোচনা হয়েছে তা বাস্তবায়নের দাবি জানান। এ সময় উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক ফারজানা দিনা সহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে আওয়ামী লীগ যে গণহত্যা চাপিয়ে দিয়েছে, যে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাতে করে বাংলাদেশে কোনোভাবেই আওয়ামী লীগের পুনর্বাসনকে আমরা মেনে নেব না। সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির কোনো প্রোগ্রামে কোনোভাবে যদি আওয়ামী লীগের কেউ যুক্ত হবার মতো সাহসও দেখায়, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তাদেরকে আমরা প্রতিহত করব এবং আমরা তাদেরকে আইনের কাছে আমরা সোপর্দ করব। নির্বাচন ঘিরে দল গোছানোর কাজ জোরে সোরে শুরু হয়েছে। জেলা উপজেলায় দ্রুত সময়ের মধ্যে কমিটি সহ 300 আসনে প্রার্থী দিতে কাজ করছে এনসিপি, এমনটা জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার দুপুরে রংপুর কেরামতিয়া জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। সার্জিস বলেন, শুধু ভারত নয়, সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সকল দেশের সাথে সম্পর্ক থাকলে সামনের দিকে এগিয়ে যাবে দেশ। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা যা করতে চাই, বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখি, আমাদের যে প্রত্যাশা, সেগুলো তুলে ধরতে এবং জনগণ আসলে কি চায়, এত ত্যাগের পরে, রক্তের পরে যে নতুন বাংলাদেশে, এই বাংলাদেশে তাদের চাওয়া কি, সেগুলো শুনতে আমরা তাদের কাছে যাব। আমরা সেই কাজগুলোই করছি। ঈদের লম্বা ছুটিতে নিজ নিজ এলাকায় জনসংযোগে ব্যস্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। তবে ব্যতিক্রম দলের প্রধান নাহিদ ইসলাম। ঢাকার বাসিন্দা হওয়ায় ঈদে ছিলেন রাজধানীতেই, কিন্তু দেখা যায়নি কোনো প্রচারণায়। দলের অন্য নেতারা জানিয়েছেন, ঈদের পরে নতুন কর্মপরিকল্পনা নিয়ে পুরোদমে মাঠে নামবে এনসিপি। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। অন্যবার থেকে এবারের ঈদ ছিল কিছুটা ভিন্ন। গত বছরও যারা ছিলেন সাধারণ শিক্ষার্থী, 24-এর গণ অভ্যুত্থানের পর তারা এখন তরুণদের রাজনৈতিক দলের নেতা। জাতীয় নাগরিক পার্টির নেতারা যে যার নিজ গ্রামের বাড়িতে পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করছেন। স্থানীয় মানুষের সাথে ঈদগাহে পড়েছেন ঈদের নামাজ। ঈদ পরবর্তী সময়েও চালিয়েছেন গণসংযোগ। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড়ে, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায়, আর হান্নান মাসুদ ঈদের ছুটি কাটিয়েছেন নোয়াখালীতে। সার্জিস আলমের কাছে জানতে চাওয়া হয়, কেমন কাটলো এবারের ঈদ, কি ভিন্নতা ছিল এবার। আওয়ামী লীগকে দেশের এবং দেশের বাইরের কিছু এজেন্সি, কিছু দেশ কিংবা কিছু মানুষ একটা ন্যারেটিভ সেট করে দিত, সেভাবে ধর্মীয় মূল্যবোধ এমনকি ঈদের কালচারগুলোকেও মডিফাই করা হতো। আমরা মনে করি যে এবারের যে ঈদ, এই ঈদের সবচেয়ে বড় স্পেশাল জায়গাটা হচ্ছে যে কেউ আপনাকে কোনো ন্যারেটিভ সেট করে দিবে না। এনসিপির মাঠে রাজনীতি নিয়েও কথা বলেন নেতারা। উপজেলা পর্যায়ে সামনে কমিটি গঠন হবে দলের, পার্টির, তো সেই জায়গা থেকে তাদেরকে যারা সংগঠিত, যারা দক্ষ সংগঠক, তাদেরকে খুঁজে বের করা এবং তাদের সাথে আলাদা সময় নিয়ে বসা। স্থানীয় পর্যায়ে অনেক ক্ষেত্রে দেখা যায় মুখ দেখা দেখি হয় না এক দলের সাথে আরেক দলের নেতৃবৃন্দের। তো এই যে একটা ট্যাবু ছিল, এই ট্যাবুটা আমাদের ভাঙতে হবে। অনেক দেখবেন সমস্যা, মনোমালিন্য ওই এক টেবিলে বসে গল্পের মাধ্যমে সমাধান হয়ে যাবে। এই পারস্পরিক যে শ্রদ্ধাবোধের জায়গাটা, এটা যত দ্রুত তৈরি হবে, তত দ্রুত বাংলাদেশের রাজনীতির যে কালচার, এগুলো ভালোর দিকে যাবে। কে কোন এলাকা থেকে প্রার্থী হবেন তা দলীয় ফোরাম নির্ধারণ করবে বলে জানান এনসিপি নেতারা। বলেন, আগামীর বাংলাদেশ গঠনে সাধারণ মানুষের মতামতের প্রতিফলন ঘটাতে চায় এনসিপি। কোন জেলার কোন আসনে কে নির্বাচন করবে, এটা নির্বাচনের পূর্বে আমাদের দলীয় যে ফোরাম, সেই ফোরাম নির্ধারণ করবে। স্বাধীনতার পর থেকে এখানে 300 সংসদীয় আসন ছিল, তখন জনসংখ্যা ছিল কিন্তু 7 কোটি। এখন বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি। ফলে এখানে আপনার নির্বাচনী আসন সংখ্যা বাড়ানো, সেটা 300 থেকে 400 উন্নতি করা, কিংবা হচ্ছে উচ্চকক্ষের যে আমাদের যে প্রস্তাবনাগুলো আছে, সেগুলো দ্রুত বাস্তবায়ন করে মূলত নির্বাচনের দিকে আগানো হবে। ঈদের ছুটি শেষে দলীয় কর্মসূচি ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ শিশু বাসিত খান মুসাকে দেখতে হাসপাতালে গেলেন নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। শুক্রবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শিশুটিকে দেখতে যান তিনি। হাসপাতালে পৌঁছেই মুসার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। এ সময় সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে আলোচনা করে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় তিনি শিশুটির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীকে দোয়ার আহ্বান জানান। গতকাল রাতে সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা শেষে দেশে আনা হয় শিশু মুসাকে। লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু আবিদাকে গুলির ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত অহিদের স্ত্রী। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে অহিদ। এ নিয়ে শঙ্কিত শিশুটির পরিবার। এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আবিদার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও শঙ্কামুক্ত নয় আবিদা। ঈদের পরদিন সন্ধ্যায় লক্ষ্মীপুরের ৬ বছরের ছোট্ট আবিদাকে খুব কাছ থেকে গুলি করে প্রতিবেশী ওহিদ। এতে তার কিডনি, লিভার, পাকস্থলী সহ ক্ষতিগ্রস্ত হয়েছে শরীরের অন্যান্য অঙ্গ। এরপর থেকেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আবিদা হয়েছে অস্ত্রোপচার। ডাক দিলে রেনে তাকায়, মানে কিছু কইবার চায়, কইতে পারে না, মানে ইশারা মাথা লাড়ে, কিছু যে গেলে মাথা লাড়ে, ভালো লাগেনি মাথা লাড়ে, কিছু বলতে চাইতেছে। আগে তো আলহামদুলিল্লাহ ভালো দিকে আছে, আল্লাহ বলে আপনাদের হয়তো আল্লাহ জীবনটা ফেরত দিতে পারে, রাখার আল্লাহ প্রতি আছে আমাদের আলহামদুলিল্লাহ ভরসা আছে। অবুঝ শিশুকে যারা গুলি করে হত্যা করতে চেয়েছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। আমার মেয়ে যেভাবে মেয়েকে কষ্ট দিয়েছে, অত্যাচার করছে, সবাই যেন দুগুণ শাস্তি বেশি হয়। এইভাবে যেন এলাকাবাসী কোনো লোকজন যেন কোনো লোক ক্ষতি না করতে পারে, সাহস না পায়, যেন এই কারণে আরও অন্যান্য লোকগুলো সতর্ক হয়ে যায়, সাবধান হয়ে যায়, মানুষ যেন শান্তি থাকতে পারে। আমার মেয়ের যে এরকম করছে ডাবল হয়ে শাস্তি দেওয়া হোক। ওহিদ আর ফাতেমা, ফাহিম এরা 3 জনের ফাঁসি চাই। এই ঘটনায় ওহিদ বাহিনীর প্রধান ওহিদ সহ 3 জনকে আসামি করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় মামলা করেছেন শিশুটির বাবা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্কেল এসপি সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। জানিয়েছেন ইতিমধ্যে মামলার 3 নম্বর আসামি ওহিদের স্ত্রী ফাতেমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ওহিদ ও তার ছেলেকে ধরতে অভিযান চলছে। মামলার ঘটনাতে 3 নম্বর আসামি ফাতেমা বেগমকে আমরা সাথে সাথে অ্যারেস্ট করেছি এবং তাকে আমরা জেল হাজতে প্রেরণ করেছি। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান আছে এবং আমরা তাদেরকে যেখানে যে অবস্থায় পাবো আমরা তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসবো। পাশাপাশি এই ঘটনার প্রেক্ষিতে অন্য কোনো ঘটনা যাতে সংঘটিত না হয় এই জন্য ঘটনাস্থল এবং ঘটনাস্থলের আশেপাশে পুলিশের টহল সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। জানা গেছে প্রতিপক্ষ ছোট ইউসুফ বাহিনীকে ফাঁসাতে ছোট্ট আবিদাকে গুলি করে ওহিদ বাহিনীর প্রধান ওহিদ, যিনি বর্তমানে পুলিশের অন্যতম সোর্স হিসেবে কাজ করে। সন্ত্রাসী বাহিনীর এমন উত্থানে শঙ্কিত লক্ষ্মীপুরবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীর বাগমারায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। ঘটনায় স্থানীয়রা অভিযুক্তকে পিটিয়ে হত্যা করেছে। এ সময় 6 পুলিশ সহ আহত হন বেশ কয়েকজন। শুক্রবার বিকেলে বাগমারা উপজেলার রুনশিবাড়ি বাজারে ঘটনা ঘটে। পুলিশ জানায় বিকেলে মাছ ব্যবসায়ী রাজ্জাক রুনশিবাড়ি বাজারে চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় নেশাগ্রস্ত আমিনুল দোকানে ঢুকে রাজ্জাকের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে রাজ্জাককে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই মারা যান রাজ্জাক। এ সময় স্থানীয়রা আমিনুলকে ধাওয়া দিলে সে একটি বাড়িতে আশ্রয় নেয়। উত্তেজিত জনতা দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতার হামলায় 6 পুলিশ আহত হয়। পরে আমিনুলকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে। আত্রায়ের একজন মাছ ব্যবসায়ী নাম রাজ্জাক, উনি মাছ বিক্রি করতে আসছিল। তখন ওর একই গ্রামের আমিনুল নামের একজন টাকা গুনতে দেখছে, ছেলেটা নেশাখোর। ও চা খেতে যাচ্ছিল, তোদের বলছে টাকা দিয়ে দে, টাকা দিবে না বলছে। তখন ধরেন যে পাশে একটা কামারের দোকান থেকে ছুরি নিয়ে স্টেপ করছে। 1-1.5 হাজার লোক এসে আপনার ধরেন কি যে পুলিশকে আহত করে, তারপরে আপনার ধরেন পুলিশকে মারধর করে ওকে জনগণ একেবারে তাকে মাথা থেতলায় মেরে ফেলছে। সুনামগঞ্জে তুচ্ছ ঘটনায় 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। শুক্রবার বিকেলে ছাতকের সিংচাপড় ইউনিয়নের কামারগাঁওয়ে এ সংঘর্ষ ঘটে। এলাকাবাসী জানায় স্থানীয় ফারুক মিয়া ও সুহেল মিয়ার বাচ্চারা মসজিদে জুমার নামাজ আদায় করতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে 2 পরিবারের মানুষ সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে তারা একে অপরের গায়ে ঢিল ছুটতে থাকে। এতে আহত হয় অন্তত 10 জন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজধানী পল্লবীর কালশি ফ্লাইওভারে প্রাইভেট কার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 যুবক নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় রাত 10টার দিকে DOHS মুখী প্রাইভেট কারের সাথে কালশিমুখী বেপরোয়া গতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে একজন ফ্লাইওভারের নিচে ছিটকে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের আনুমানিক বয়স 18 থেকে 20 বছরের মধ্যে। দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা 3 জনও আহত হয়েছেন। প্রাইভেট কারটা হচ্ছে আপনার কালশি মোড় থেকে DOHS যাচ্ছিল, আর মোটরসাইকেলটা DOHS থেকে এই কালশি মোড়ের দিকে যাচ্ছিল। তো এইখানে হঠাৎ করে এই মুখোমুখি সংঘর্ষটা হয়। আর মোটরসাইকেলে 2 জন ছিল, ড্রাইভার সহ আরেকজন ছিল। একজন নিচে ছিটকে পড়ে যায় আর একজন উপরেই ছিল। পরে এখানে যে উপস্থিত যে জনতা ছিল ওনারা তাৎক্ষণিক ওনাদেরকে হাসপাতালে নিয়েছে। ঈদের ছুটি প্রায় শেষ হলেও আমেজ এখনো রয়ে গেছে। একদিকে কর্মক্ষেত্রে ফেরার তাড়ায় সড়ক পথে ঢাকা ফিরছে বহু মানুষ, লঞ্চেও ছিল ঢাকায় ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড়। অন্যদিকে ট্রেনে পরিবার নিয়ে এখনও ঢাকা ছাড়ছে প্রচুর মানুষ। তবে আছে স্কেজুয়াল বিপর্যয়ের অভিযোগ। সেই সাথে সার্ভার জটিলতায় বন্ধ ছিল কয়েক ঘন্টা অনলাইন টিকিট বিক্রি। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। ঈদের ছুটি প্রায় শেষ, তাই শেকড়ের টান ছেড়ে ঢাকায় ফিরছে নগরবাসী। তবে উৎসবের আমেজ এখনো শেষ হয়নি। ঈদের চতুর্থ দিনেও সড়ক পথে ঢাকা ছাড়ছেন মানুষ। সকালে রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ডের চিত্র এটি। বাস যোগে ঢাকা ছাড়ছেন খুব কম সংখ্যক যাত্রী। অধিকাংশ সিট ফাঁকা রেখে ছাড়তে হচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে। তবে ঢাকায় ফিরছেন প্রচুর মানুষ। বাসের টিকিটটা সময় মতো কাটতে পারি নাই, সিট পাই নাই, সেই কারণে অগ্রিম চলে যেতে হচ্ছে ছুটি থাকাকালীনও। আমি তো ঢাকাতেই থাকি, আমার মেয়ের বাড়িতে যাচ্ছি, ঈদের পরেই যাবো। ঈদের ছুটিতে যেতে পারি নাই, ছুটি ছিল না আব্বুর, এই জন্য যেতে পারি নাই। আজকে 4 তারিখ, আগামীকাল 5 তারিখ, 6 তারিখ, এই 3 দিনে ফেরত যাত্রী অনেক বেশি। 2-3 তারিখের পর থেকে তো আর যাত্রী যাওয়ার কোনো যাত্রী নেই। এদিকে ট্রেনের চিত্র ভিন্ন। বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই যাত্রীদের ঢল। তবে আজ ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ যাত্রীদের। প্রায় প্রতিটি ট্রেন 30 মিনিট থেকে 1 ঘন্টা দেরিতে ছেড়েছে। সেই সাথে সার্ভার জটিলতায় কয়েক ঘন্টা বন্ধ ছিল অনলাইনে টিকিট বিক্রি। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। কর্তৃপক্ষ বলছে 3টি ট্রেন ছাড়া বাকি ট্রেনগুলো সময় মতো প্ল্যাটফর্ম ত্যাগ করেছে। সার্ভার জটিলতাও সমাধান হয়েছে। ছোট বাবু তো যমজ বাবু, এই জন্য ভাবছি যে ভিড়ের পর ভিড়টা এড়াই যাব, কিন্তু তারপরও দেখছি যে ঈদের আমেজ শেষ হয়নি। আমার 9টা 10-এর ট্রেন ছিল রংপুর এক্সপ্রেস, এখন আসে নাই। সার্বিয়ার বন্ধ কথা বলতেছে তারা, এবং কি আমাদের স্ট্যান্ডিং টিকিট দিয়েছে বর্তমানে জামালপুরে যাওয়ার জন্য। যে কয়টা ট্রেন ঢাকা হতে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে, অলমোস্ট প্রায় শিডিউল টাইমই গেছে। শুধু 2টা ট্রেন একটু বিলম্ব হয়েছে। ঢাকায় লেটে ঢোকার কারণে এটা লেটে আসতেছে। টিকিট কাটা নিয়ে একটু সমস্যা হচ্ছে গতকাল থেকে, তো এটা সাময়িক সমস্যা ছিল, এখন সলভ। এদিকে সড়কের পাশাপাশি লঞ্চেও বাড়ছে ঢাকায় ফেরা মানুষের চাপ। শনিবার থেকে যাত্রীদের চাপ আরও বাড়বে বলে মনে করছেন লঞ্চ কর্তৃপক্ষ। সবাই একসাথে ঢাকা চলে আসবো, সে একটা টেনশন আছে। তো এই চিন্তা করে একটু আগেই ব্যাক করলাম। শুক্রবার একটু ভিড় থাকার কারণ থাকতে পারে, কারণ শনিবার অনেকের খোলা। না, মোটামুটি যেভাবে জ্যাম মনে করছেন এরকম হয় না, মোটামুটি স্বাভাবিক চলে আসি। সড়ক, রেল বা নৌপথ যাত্রায় কিছুটা ভোগান্তি হলেও ঈদ আনন্দে ম্লান হয়েছে সব কষ্ট। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ভাঙনের 4 দিন পর সাতক্ষীরার খোলপিটুয়া নদীর ভাঙা বাঁধের পাশে বিকল্প রিং বাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করা হয়েছে। শুক্রবার দুপুরে 362 মিটার রিং বাঁধ নির্মাণের কাজ শেষ হয়। বন্ধ হয় জোয়ারের পানি প্রবেশ। এখন রিং বাঁধের ওপর জিও টিউবে বালু দিয়ে সেটি উঁচু করার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা জানায় ঈদের দিন জোয়ারের তোড়ে বিছট এলাকায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের 200 ফুট অংশে ভাঙন দেখা দেয়। পানির তোড়ে ধসে পড়ে মাটির ঘরবাড়ি, তলিয়ে যায় মাছের ঘের আর কৃষি জমি। ক্ষতিগ্রস্ত হয় আনুলিয়া ইউনিয়নের অন্তত 11টি গ্রাম। পানি নেমে যাওয়ার পর স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বাঁধ মেরামতের সহযোগিতা করছেন সেনা সদস্যরা। দুর্গত এলাকায় ত্রাণ ও চিকিৎসা সেবা দিয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনী। ইসলামী আন্দোলন বাংলাদেশ জেদ্দা আল বাওয়াদি শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির যুগ্ম মহাসচিব আশরাফুল আলম। প্রধান বক্তা ছিলেন
জেদ্দা মহানগর সভাপতি শায়েখ মোশাররফ হোসেন খান, বিশেষ অতিথি ছিলেন আলামিন খলিফা, সারোয়ার উদ্দিন, ফরহাদ আব্দুল্লাহ, জাফর আহমদ, ইব্রাহিম খলিল সহ আরও অনেকে। এ সময় মাওলানা শহীদুল্লাহকে সভাপতি এবং শেখ ফজলুল করিম নাইমকে সেক্রেটারি করে ইসলামী আন্দোলন জেদ্দা আল বাওয়াদি শাখার 14 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজিত হয়েছে ঈদ উৎসব। আয়োজনে ছিল ঐতিহ্যবাহী রাহবার সাহিত্য ও সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু তাহের। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুর রহিম। প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন রকিবুল আহসান মিনার ও মনিরুল ইসলাম সহ অনেকে। অতিথিরা উপভোগ করেন কোরআন তেলাওয়াত, হামদনাদ, ঈদের গান ও খেলাধুলা। ইসলামী সংস্কৃতি যে অপসংস্কৃতির অপ্রতিরোধ্য যে একটা অংশ, সে হিসাবেই আমরা ইসলামী সংস্কৃতির একটা অনুষ্ঠান এখানে করতে যাচ্ছি প্রবাসে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে অপসংস্কৃতির বিরুদ্ধে যেন আমরা ইসলামী সংস্কৃতির কার্যক্রম আরো পরিচালনা করে যেতে পারি।